আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন বাংলাদেশ ভারত সীমান্তের সব পাহাড়গুলো ভারতের সীমানায় পড়েছে? এমনকি সীমান্তের সব উঁচু নিচু টিলাগুলো সব ভারতের দখলে। দেখে মনে হয় পাহাড়ের সৌন্দর্য ও সম্পদ সব ভারতই পেল। কে করেছে সীমান্তের এমন বিভাজন? আসুন আজ সেই গল্প শুনি। একসময় সারা পৃথিবী রাজত্ব করেছে ব্রিটিশরা। বিভিন্ন দেশে তৈরি করেছিল তাদের উপনিবেশ। আর যখনই বাধ্য হয়ে কোনো উপনিবেশ ছেড়ে গেছে, তখনই সেই দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে জাতিগত বা ধর্মীয় ভেদাভেদ। এরই একটা তালিকা ছিল শাসনাধীন দেশটিকে এমনভাবে টুকরো টুকরো করে ফেলা যেন সেই দেশটিতে সবসময় কলহ বিবাদ লেগে থাকে। আয়ারল্যান্ড, ফিলিস্তিন, ইসরায়েল এবং ভারতের ক্ষেত্রেও তারা এই ফর্মুলাই প্রয়োগ করেছে। 1757 থেকে 1947 সাল পর্যন্ত মোট 190 বছর ভারতীয় উপমহাদেশের ওপর শাসন, শোষণ ও কর্তৃত্ব বজায় রাখে ব্রিটিশরা। মানুষের অব্যাহত আন্দোলন আর দাবির মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা তড়িঘড়ি করে ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় উপমহাদেশকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার দাবি মেনে নেন। তারা সিদ্ধান্ত নেন ধর্মের ভিত্তিতে, অর্থাৎ হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে ভাগ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে 1947 সালের 14ই আগস্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং 15ই আগস্ট প্রথম প্রহরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিসেবে ভারত স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তানের সীমানা ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল একজন ব্রিটিশ আইনজীবীকে। এর আগে যিনি কখনো ভারতে আসেননি, এমনকি ভারত সম্পর্কে তিনি তেমন কিছু জানতেনও না। এর আগে কোনো দেশ দূরে থাক, পাড়া মহল্লার সীমান্ত বা মানচিত্র যিনি আঁকেননি। ফলাফল হয়েছে তেমন। ভারত ও পাকিস্তানের যে সীমানা তিনি এঁকেছিলেন তা আজও উপমহাদেশে বড় উত্তেজনার মূল কারণ। ভারতভাগের দায়িত্বপ্রাপ্ত লোকটির নাম সিরিল র্যাডক্লিফ, যিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী। লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ বার থেকে র্যাডক্লিফকে পাকড়াও করে ভারতে নিয়ে আসেন। দেশটিকে ছিঁড়ে ভাগ করার জন্য তাকে সময় দেয়া হয় মাত্র 5 সপ্তাহ। মাউন্টব্যাটেন তাকে এর জন্য 40,000 রুপি দিতে চেয়েছিলেন, যা তখনকার দিনে অনেক টাকা। কিন্তু যেটা তাকে আরো বেশি প্রলুব্ধ করেছিল তা হলো তার কাঁধে চাপানো গুরুদায়িত্ব, দুটি নতুন দেশ তৈরি করা। তার মতো একজন পরিচিত লন্ডনী আইনজীবীর পক্ষে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করার হাতছানি উপেক্ষা করাও কঠিন ছিল। র্যাডক্লিফের কাজটা ছিল দুই প্রদেশের মাঝ বরাবর বিভাজন রেখা টেনে দেওয়া। নিঃসন্দেহে খুবই জটিল একটি কাজ ছিল তা। কয়েকজন পরামর্শক ছিলেন তাকে সহায়তা করতে, যারা নিজেরাই পরস্পর বিরোধী মতামত দিতে শুরু করল। তাকে দেওয়া হয় 100 বছরের পুরনো মানচিত্র এবং ভুলে ভরা আদমশুমারির তথ্য। সঠিকভাবে বিভাজনের জন্য র্যাডক্লিফ জেলা মানচিত্র চান, কিন্তু সেরকম কিছুই তখন ছিল না। সব সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সাধারণ মানচিত্র টাঙানো থাকত, তাকে সেটাই দেওয়া হয়েছিল। আর এসবের ওপর নির্ভর করেই শুধু ধর্মের ভিত্তিতে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ রেখা টেনে দেওয়ার কাজটা র্যাডক্লিফকে সম্পন্ন করতে হয়েছিল। এই অবস্থায় তিনি যে রেখা টেনেছিলেন তাতে লাহোরকে প্রথমে ভারতের ভাগে রাখা হয়েছিল। তখন তার মনে হয় এটা করা হলে পাকিস্তানের ভাগে গুরুত্বপূর্ণ শহর পড়বে না। এই বিবেচনায় তিনি লাহোরকে পাকিস্তানের অংশে নিয়ে আসেন। লাহোর ভারত থেকে বাদ যাওয়ায় আজ পর্যন্ত পূর্ব পাঞ্জাবের লোকেরা তাকে ক্ষমা করেননি। অন্যদিকে ব্রিটিশ ভারতের দুই পাশে বিশাল দুটি প্রদেশে তখন মুসলিম এবং অমুসলিম জনসংখ্যা ছিল প্রায় সমান সমান। পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে পাঞ্জাব। আরও কয়েকটি রাজ্যের ভাগ্য অস্পষ্ট হয়ে যায়। উদ্বেগ, উত্তেজনা, অস্থিরতা দ্রুত বাড়ছিল। র্যাডক্লিফ নিজেও বুঝতে পারলেন কতটা ঝুঁকিপূর্ণ কাজে তিনি হাত দিয়েছেন। তিনি প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ারকে পরবর্তীতে বলেন, মাউন্টব্যাটেন নিজেই তাকে বলেছিলেন অ্যাসাইনমেন্টটা বেশ কঠিন। স্বাধীনতার কয়েকদিন পর র্যাডক্লিফের মানচিত্র র্যাডক্লিফ লাইন জনসমক্ষে প্রচার করা হয়। যখন প্রকাশিত হয় এই মানচিত্র, কোটি কোটি মানুষ তখন স্বাধীনতার আনন্দ উদযাপনে ব্যস্ত। র্যাডক্লিফ লাইনের আওতায় কে কোন দেশ পড়েছে সেটা অধিকাংশ মানুষ জানতই না। ফলে মানচিত্র প্রকাশের পর সবাই অবাক বিস্ময় নিয়ে হতবাক হয়ে যান।
1,20,00,000 মানুষ নতুন দেশের খোঁজে র্যাডক্লিফ লাইন অতিক্রম করে। এ সময় ধর্মীয় সহিংসতায় 5 থেকে 10 লাখ মানুষ নিহত হয়। নিদারুণ বেদনাদায়ক এই ঘটনার পরিণামে ভারত পাকিস্তান সম্পর্ক আজও তিক্ততায় ভরা। পাঞ্জাবি ও বাঙালিরা তাকে আজও স্মরণ করে চরম ঘৃণার সঙ্গে। তিনিও জানতেন এই জনগোষ্ঠী আজীবন তাঁর ওপর রুষ্ট থাকবে। নিজেই বলেছিলেন, অন্তত 8 কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে। আমাকে যদি 2 বা 3 বছর সময় দেয়া হতো, আমি কাজটি আরও ভালোভাবে করতে পারতাম। র্যাডক্লিফ ভারত ছেড়ে যাওয়ার আগে তার কাজের যাবতীয় দলিলপত্র পুড়িয়ে ফেলেন। দেশে ফিরে ব্রিটিশ সরকারের কাছ থেকে পুরস্কার স্বরূপ নাইট উপাধি লাভ করেন। কিন্তু তিনি তার সম্মানী 40,000 টাকা নেননি, কারণ তিনি মনে করেছিলেন দেশভাগের কারণে যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সেটার দায়ভার তাঁর। দেশভাগের পর তিনি তাই কখনো আর ভারতে আসেননি। তিনি বলেন, 8 কোটি মানুষ চরম দুঃখ, দুর্দশা ও অভিযোগ নিয়ে আমাকে খুঁজবে। আমি চাই না তাদের সঙ্গে আমার দেখা হোক। 1977 সালে লন্ডনে এই আইনজীবী ও ভারত বিভাজনকারী মৃত্যুবরণ করেন। ট্র্যাজেডি হচ্ছে, অর্থ ও খ্যাতির মোহে র্যাডক্লিফ 2টি দেশ তৈরি করেছিলেন, কিন্তু কাজ শেষে সেই অর্থ তিনি নেননি, আবার কাজের স্বীকৃতিও পাননি। বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক খ্যাতিও লাভ করেননি।